সকাল হতে খানিকটা সময় বাকি। পরি ভাবল কিচেনে গিয়ে সবার জন্য নাস্তা বানিয়ে নেওয়া যাক, তাহলে আম্মুকে আর কষ্ট করতে হবে না। পরি ময়দা নামিয়ে মেখে নিল, মটরশুঁটি সেদ্ধ করে নিল, তারপর মটরশুঁটির কচুরি বেলে নিল। কিন্তু ভাজলো না, কারণ এত আগে ভাজলে ঠান্ডা হয়ে যাবে। সাথে আলুর দম আর চাটনি। কফি আর চায়ের পানি বসিয়ে দিয়ে জুস বানাতে লাগলো। জুস বানানো শেষ হতেই রোজিনা বেগম কিচেনে এসে পড়লেন। কিচেনে পরীকে দেখে অবাক হয়ে গেলেন। রোজিনা বেগমকে দেখে পরি মিষ্টি করে হাসি দিল। রোজিনা বেগম বাটি খুলে খুলে সমস্তটা দেখে নিল। পরির দিকে অবাক হয়ে তাকিয়ে বললেন, এই পাকামোগুলো তোকে কে করতে বলেছে? পরি মৃদু হেসে বলল, আম্মু, তুমি তো রোজ বানাও, আজ না হয় আমিই বানালাম। আর আমি এইগুলো বেশ ভালোই পারি। সবাই চেটে পুটে খাবে, দেখে নিও। রোজিনা বেগম মৃদু স্বরে বললেন, সেটা না রে মা, বাসায় আজ কত লোকজন, এত সব একা হাতে করতে গেলি কেন? আমাকে তো ডাকতে পারতি, তাই না? পরি চা আর কফি চুলা থেকে নামাতে নামাতে বলল, আম্মু, ঘুম আসছিল না, তাই ভাবলাম কাজ করলে ভালো লাগবে আর তোমার কাজে সাহায্য হবে। তুমি একা হাতে এত কিছু সামলাও, আর আমি এইটুকুনি করতে পারবো না? রোজিনা বেগম পরির কপালে চুমু দিয়ে বললেন, আমার লক্ষ্মী মেয়ে। পরি মৃদু হাসল। রোজিনা বেগম বললেন, 7টা বেজে গেছে, আমি ময়নাকে দিয়ে সবার জন্য চা কফি পাঠিয়ে দিব, চিন্তা করিস না। তুই এখন যা, রেস্ট নে। পরি বলল, আম্মু, কচুরিগুলো ভাজা বাকি আছে তো, একটু পরে যাই। রোজিনা বেগম শুনতে নারাজ। রোজিনা বেগম চা কফি সাজাতে সাজাতে বললেন, আমি নীলের জন্য ব্ল্যাক কফি বানিয়ে দিচ্ছি, তুই নিয়ে যা। পরি বলল, আমি ওনার জন্য ব্ল্যাক কফি বানিয়ে রেখেছি। রোজিনা বেগম মৃদু হেসে বললেন, তাহলে আর কি, নীলকে দিয়ায়। আর কিচেনে আসতে লাগবে না, অনেক পাকামো করেছেন, এখন স্বামীর সেবা করুন। স্বামী সেবা কথাটা শুনতেই পরি লজ্জায় কুঁকড়ে গেল। কফি হাতে নিয়ে লজ্জা মাখা কণ্ঠে বলল, আমি আসছি আম্মু। পরীকে লজ্জা পেতে দেখে রোজিনা বেগম হাসলেন। বয়নাকে ডেকে সবাইকে চা কফি দিয়ে আসতে বললেন, আর স্বামীর চাটা নিজ হাতে নিয়ে গেলেন। হানিফ আহমেদ রোজিনা বেগমের হাত থেকে চা নিতে পছন্দ করেন, তাই রোজিনা বেগমও যথাসম্ভব চেষ্টা করেন স্বামীর ইচ্ছের সম্মান প্রদর্শন করতে। পরি নীলের রুমের কাছে এসে কফি হাতে দাঁড়িয়ে আছে। দরজাটা ভেজানো। পরি নক করবে নাকি করবে না তা নিয়ে ভাবছে। নক করা উচিত ভেবেই দরজায় কড়া দিল পরি। দরজায় কারো কড়া দেওয়ার শব্দে নীল বলল, কামিং। পরি দরজাটা হালকা খুলে ভেতরে আসলো। নীল রকিং চেয়ারে বসে মাথায় হাত গুজে বসে আছে। পরি কিছুক্ষণ দাঁড়িয়ে নীলকে দেখে নিল, কিন্তু কিছু বুঝে উঠতে পারল না। পরি খানিকটা অস্বস্তি নিয়ে বলল, আপনার কফি। পরি কণ্ঠস্বর শুনে নীল মাথা উঁচু করে তাকালো। নীলকে দেখেই বুঝে যাচ্ছে সারা রাত ঘুমায়নি। কিন্তু নীল কেন ঘুমায়নি? ও কি কোনো কিছু নিয়ে টেনশনে আছে? নীলের মুখটা দেখেই পরির বুকের ভেতর চিনচিনে ব্যথা শুরু হয়ে গেল। এই কয়েকদিনে নীলের এমন ফ্যাকাশে মুখ পরি দেখেনি। পরীকে ভাবনাসীনভাবে তাকাতে দেখে নীল মলিন হাসল। নীল পরির হাত থেকে কফিটা নিয়ে বলল, দাঁড়িয়ে আছো কেন, বসো। পরি বসলো না। পরি নীলের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো নীলের কিছু হয়েছে। পরীকে না বসতে দেখেও নীল কিছু বলল না। নীল কফিটা অতি যত্নে শেষ করে নিল। পরি এখনো নীলের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে নীলকে নিয়ে কঠিন কোনো গবেষণা করছে পরি। রকিং চেয়ার থেকে নীল উঠে দাঁড়ালো। কফির মগটা সাইড টেবিলে রেখে নীল মুচকি এসে বলল, কফিটা ভালো ছিল, এখন থেকে রোজ আমার এই কফি চাই। এর মানে আমি যতদিন বাসায় থাকবো তুমিই কফি বানিয়ে দিবে। আর মিসেস রাফসান আহমেদ, বাবার বাড়িতে 1 সপ্তাহের বেশি বেড়ানো আপনার জন্য অনুমতি নেই। আমি আপনাকে ছাড়া বেশি দিন থাকতে পারবো না, বুঝেছেন? এই বলে নীল পরির নাক টিপে দিল। নীল পরির কপালে উষ্ণ ঢোর চুইয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। পরি নীলের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। যদি বাবা মা নীলকে সহ মেনে না নেয়, তাহলে তো বিচ্ছেদের মতো কঠিন সত্যকে মেনে নিতে হবে। নীলকে ছাড়া থাকতে পারবে কি পরি? আর নীল তো পরীকে নিয়ে স্বপ্ন বুনছে। পরি কি করে ভেঙে দেবে এই স্বপ্ন? আর বাবা মা তাদেরকে কষ্ট দিয়েই বা পরি কতটা ভালো থাকবে? পরি চোখ দিয়ে আবার বর্ষণ নেমে গেল। নীল নাকি পরিবার? পরির শান্ত হওয়া মনটা বিচ্ছেদের কথা ভাবতেই অশান্ত হয়ে গেল। এ কেমন অনুভূতি? কেন হচ্ছে এমন? ওয়াশরুমে দরজা খোলার শব্দে পরি পেছন ঘুরে নিল। চোখের পানিটুকু আড়াল করার নীরব চেষ্টা চালাতে লাগলো। নীল পরীকে দেখেই বুঝে গেল পরি কেঁদেছে, কিন্তু নীল কিছু বলল না। নীল মৃদু হেসে শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল,
পরি আমাকে আজ তুমি খাবার সার্ভ করে দিবে। তোমার হাতের রান্না উফ, ভাবতেই কেমন অনুভূতি হচ্ছে। নীলের কথাতে পরি খানিকটা চমকালো। নীল কি করে জানলো পরি যে আজকে রান্না করেছে? নিজের কৌতূহল দমিয়ে রেখে পরি মৃদুস্বরে বলল, আপনি আসুন, আমি খাবার রেডি করছি। পরি যেতে নীল মলিন হাসলো। কেন জানি নীলের মনের ভেতর খুব বেশি কষ্ট হচ্ছে। নীল নিজেকে সামনে নিয়ে নিচে চলে গেল। ডাইনিংয়ে সবাইকে দেখে নীল হাসলো। রোজিনা বেগম সবাইকে খাবার সার্ভ করছেন। নীল ডাইনিংয়ে 1 মিনিট বসে রইল, তারপর উঠে দাঁড়িয়ে বলল। পরি মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। নীল মুচকি সে চলে গেল। ডাইনিংয়ে সবাই মিটিমিটি হাসছে। পরি সবার দিকে তাকিয়ে হাসির কারণ বিশ্লেষণ করতে লাগলো, কিন্তু কোনো কারণই খুঁজে পেল না। পরি খাবার বেড়ে নিয়ে ওপরে উঠে গেল। অনিক খাচ্ছে আর হাফসা আর চোখে অনিককে দেখছে। হাফসার ইচ্ছে করছে অনিকের মাথাটা ফাটিয়ে দিতে। কাল রাতে কি ভয়টাই দেখিয়েছে। পুরো রাত হাফসা নির্গম কাটিয়েছে শুধুমাত্র অনিকের জন্য। অনিক সামনে তাকাতেই হাফসার সাথে চোকাচুকি হয়ে যায়। হাফসা অনিকের দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে তাকাতেই অনিক ভ্রু নাচায়। হাফসা অনিককে ভেঙচি কেটে খাবারে মনোযোগ দিল। হাফসা খাওয়া শেষ করে উপরে উঠে যায়। হাফসা নিজের রুমের দিকে পা বাড়াতে অনিক হাফসাকে হ্যাসকা টান মেরে নিজের কাছে নিয়ে আসে। হাফসা চোখ রাঙিয়ে বলল, কি হচ্ছে কি? অনিক বাঁকা হেসে বলল, কি হচ্ছে মানে কি? কাল তো তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে আর আমি ধরলেই দোষ। দিস ইজ নট ফেয়ার হাফসা। কাল রাতে দ্য রং হাউস মুভি দেখে সবাই এক প্রকার জমে গেছে। আর থিয়েটার রুমটা এমন করে সাজানো যার ফলে মনে হয় মুভির সমস্ত ঘটনা নিজের সাথেই হচ্ছে। মুভি শেষ হলে যে যার রুমের দিকে পা বাড়ায়। হাফসার বুক ধুকপুক করছে, ভয়ে হাত পা কাঁপছে, মনে হচ্ছে এক্ষুনি জ্ঞান শূন্য হয়ে পড়বে। হাফসা করিডোর দিয়ে নিজের রুমের দিকে পা বাড়াতেই একজন হ্যাসকা টান মেরে গেস্ট রুমে ঢুকিয়ে দেয়। হাফসা ভয়ার্ত কণ্ঠে বলে, কে কে এখানে? কিন্তু হাফসার ডাকে কারো সাড়া পাওয়া গেল না। হাফসার শুকনো ঢোক গিলে ডিম লাইটের মৃদু আলোতে চোখ ঘুরিয়ে পুরো রুম দেখে নিল, কিন্তু কাউকে দেখতে পেল না। হাফসা বুকে ফু দিয়ে রুম থেকে বের হতে গেলেই দরজাটা লক হয়ে যায়। হাফসার আত্মা পানিশূন্য হয়ে যায়। বরাবরই হাফসা বেশ ইন্টারেস্ট নিয়ে হরর মুভি দেখে, কিন্তু শেষমেশ ভয়ে কাঁপাকাঁপি করে। কিন্তু আজ এই মুভি দেখার পর হাফসার ভয় যেন 4 গুণ বেড়ে গেছে। তার উপর এমন উদ্ভব ঘটনা ঘটছে। ভূত নামক জিনিসে বিশ্বাস না করলেও প্রচুর ভয় পায় হাফসা। হাফসা কাঁপা কণ্ঠে বলে, দেখুন কে এখানে? এরকম ফাজলামি আমার একদম ভালো লাগছে না। আমি জানি ভূত বলতে কিছু নেই। সামনে আসুন, আর না হলে আমায় যেতে দিন। কিন্তু কারো কোনো সাড়া পাওয়া গেল না। হাফসার শরীর কাঁপছে। হাফসা কাঁপা কাঁপা হাত দিয়ে দরজা ধাক্কা মারতে থাকে, কিন্তু এতেও কোনো বিশেষ লাভ হলো না। হাফসা পেছন ঘুরে তাকাতেই একটা বিবর্ণ ভয়ঙ্কর ছবি ভেসে উঠল, যা দেখে হাফসা চিৎকার করে দিল। কিন্তু সাউন্ড প্রুফ রুম হওয়ার কারণে কেউ কিছু শুনতে পেল না। হাফসা বেশ ভয় পেয়ে গেল। ভয়ে চোখ দিয়ে পানিও পড়ছে না। হঠাৎই লাইট অন হয়ে গেল। সামনে অনিককে দাঁড়িয়ে থাকতে দেখে হাফসার বুকে প্রাণ এলো। হাফসা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে কি হয়েছে কিছু বুঝে ওঠার আগেই অনিককে জড়িয়ে ধরলো। হাফসা আচমকা জড়িয়ে ধরাতে অনিক থতমত খেয়ে গেল, কারণ সে এটা আশা করেনি। হাফসা কাঁপছিল। অনিক হাফসাকে মৃদু কণ্ঠে বলল, কাম ডাউন হাফসা। কিছুক্ষণ পর হাফসা শান্ত হলো। আর যখন বুঝতে পারলো অনিককে জড়িয়ে ধরেছে, তখন অনিককে ছেড়ে দূরে চলে গেল। হাফসা নিজের আচরণে বেশ লজ্জা পেল। মনে মনে স্থির করলো অনিককে সরি বলবে, কিন্তু হঠাৎই মাথায় আসলো অনিক এখানে কি করে আসলো। হাফসা সব কিছু মিলিয়ে বুঝে গেল এই সমস্তটাই অনিকের কাজ। হাফসা রাগে চোখ দিয়ে অনিকের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। অনিক মুখ চেপে হাসছিল। হাফসা আর কিছু বলতে পারল না। কিছু বলার ইচ্ছেটাই মরে গেছে। রাগে কটমট করতে করতে রুম থেকে বের হয়ে গেল। তবুও সেই বিকৃত দৃশ্য হাফসার চোখের সামনে ভেসে উঠছিল, যার কারণে সারা রাত হাফসা চোখের পাতা এক করতে পারেনি। অনিকের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে রাত কাটিয়ে দিল। সকালবেলা অনিকের এই শান্ত দৃষ্টি আর বিয়ে হাফসা নিতে পারছিল না। ওর মনে হচ্ছিল অনিকের মাথাটাই ফাটিয়ে দিতে। কি ফাজিল ছেলে। পরি নীলের রুমের কাছে দাঁড়িয়ে আছে, রুম লক করা। হাতে খাবার থাকায় নকও করতে পারছে না। উপায়ন্তর না পেয়ে নীলকে ডাকলো পরি, কিন্তু নীল দরজা খুলছে না। পরি আবার ডাকলো, কিন্তু নীল সাড়া দিল না। পরি বিরক্ত হয়ে বলল, নীল ভাইয়া শুনছে না নাকি? ভাইয়া বলার পর পরি নিজের জিহ্বাতে কামড় দিল। ইস, ছোটবেলা থেকে ভাইয়া বলে ঢং করেছে, তাই খানিকটা অভ্যাস এখনও আছে। নীল দরজা খুলে দিল। নীলকে দেখে পরি মেকি হাসি দিল। নীল ভ্রুকুচকে বলল, আমি তোমার কোন কালের ভাই? পরি আমতা আমতা করে বলল,
আসলে আপনি দরজা খুলছিলেন না, তাই আপনার নাম নিতে মুখ ফসকে ভাইয়া চলে এসছে। নীল চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল। তার জন্য ভাইয়া ডেকে হার্ট ব্রেক করে দিলে? একবার তো অন্য কিছু রাখতে পারো। পরি মুখ কুচকে বলল। আর কি ডাকবো? নীল মুখ গোমরা করে বলল। এটা কেমন কথা পড়ি? মানুষ বিএফকে কত কিছু বলে, আর তুমি হাজব্যান্ডকে কী ডাকবে সেটা জানো না? ওকে, তোমায় আমি প্রেম শিখিয়ে দিব। এখন তাড়াতাড়ি আসো, খিদে পেয়েছে। পরি রুমে ঢুকে সেন্টার টেবিলে খাবারটা রেখে দাঁড়িয়ে রইল। নীল বেডে আছোয়া হয়ে ফোন কল করতে করতে বলল। পরি, দরজাটা লক করে দাও। পরি চোখ বড় করে বলল। কেন? নীল বিরক্তি মাখা স্বর নিয়ে বলল। তোমার কি মনে হয় এই সকালবেলা আমি কিছু করব? এমন বাচ্চাদের মতো কথা বলো কেন? এই মুহূর্তে হাজারটা ইচ্ছে থাকলেও আমি কিছু করছি না ম্যাডাম। আপনি নিশ্চিন্তে আপনার হাজব্যান্ডের পাশে বসতে পারেন, উনি কোনো ভুল কাজ করবেন না। পরে নীলের কথাতে বোকা হয়ে গেল। আর নীল সামান্য একটা কথাকে কি থেকে কি বানিয়ে দিল। কি আজব ছেলেটা। পরি মাথা নিচু করে দরজা লক করে দিল। নীল পরীকে আর চোখে দেখছে আর মুখ চেপে হাসছে। নীল ফোন কল করা বন্ধ করে ফোনটা বেডের পাশে রাখলো। তারপর বেডের উপর হয়ে শুয়ে পড়ল। পরে নীলের মতিগতি কিছু বুঝতে পারছে না। নীল হাত নাড়িয়ে বলল। পরি, হাতটা প্রচণ্ড ব্যথা, তুমি কি আমার হাতটা টিপে দিতে পারো? পরি মুখ কুচকে বলল। হাতে ব্যথা কেন? কি করে হলো এমন? খুব বেশি ব্যথা করছে? আহ, কখন থেকে ব্যথা? পরীকে এমন ব্যস্ততা দেখে নীল নিঃশব্দে হাসল। মেয়েটার ব্যাকুলতায় বুঝিয়ে দিচ্ছে নীলকে কতটা ভালোবাসে। নীলকে কিছু বলতে না দিয়েই পরি নীলের পাশে এসে বসে পড়ল। নীলের হাত নাড়িয়ে দেখতে লাগলো হাতে কি কোনোভাবে মচকে গেছে নাকি। নীল আর চোখে পরির চোখ দেখতে লাগলো। পরির চোখ বলে দিচ্ছে নীলের জন্য কতটা ব্যথিত হচ্ছে তার হৃদয়। নীল মুচকি এসে বলল। শার্টের উপর দিয়ে হাত কিভাবে টিপে দিবে? আমি শার্টটা খুলে নেই। নীলের কথাতে পরি খানিকটা থতমত খেয়ে গেল, কিন্তু কিছু বলল না। নীল শার্টটা খুলে নিল। শার্টের নিচে পাতলা সিভিলের গেঞ্জি পরা ছিল, কিন্তু তবুও পরি চোখ বন্ধ করে নিল। পরির এমন বিহেভে নীল ভেবাচেকা খেল। তার জানা নেই হাজবেন্ডের শরীরের দিকে যেন না তাকাতে হয়, তার জন্য কেউ চোখ বন্ধ করে রাখে। আল্লাহ, এই মেয়েটা তো গেল। পরবর্তীতে এর যে কী হবে। পরি চোখ বন্ধ করে নীলের হাত অতি যত্নে টিপে দিতে লাগলো। আর নীল পরির চোখ বন্ধ করা মুখের দিকে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। মেয়েটা যতটা না সুন্দরী তার থেকেও হাজার গুণ বেশি মায়াবী। এই মায়াবিনীর মায়া যে অতি ভয়ঙ্কর। নীলের মায়াবিনীর জালে আটকে গেছে কি স্নিগ্ধ মেয়েটা। 7-7টা বছর ধরে মেয়েটা নীলের ওপর জেগে বসেছে। কোনো মুহূর্তেও নীল পরীকে ভুলতে পারেনি। কখনো মাথায় আসেনি এই মেয়েটাকে ভুলে যাওয়ার কথা। এই পিচ্ছি মেয়েটা যে কি করে সেই নীলকেই ভালোবেসে বিলীন হয়ে গেল নীল ভেবে পায় না। হয়তো মহান আল্লাহও নীল আর পরীর জুটি এইভাবেই বেঁধে রেখেছেন। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া তার জীবনে পরীর মতো কাউকে পাঠানোর জন্য। নীল পরীর কাঁপা কাঁপা চোখের পাপড়িগুলো খুঁটিয়ে দেখছে। ইচ্ছে করছে পরীর চোখের পাপড়িগুলোকে উষ্ণ ঠোঁটের স্পর্শ দিয়ে দিতে। নীলের এই অবাধ্য ইচ্ছেটাকে দমিয়ে রাখতে পারল না। হঠাৎ করে নীলের উষ্ণ ঠোঁট পরীর চোখের পাপড়িকে ছুঁয়ে দিল। নীলের উষ্ণ ঠোঁটের স্পর্শ পেয়ে পরী চোখ মেরে তাকালো। পরীকে কিছু বলার সুযোগ না দিয়ে নীল হ্যাঁচকা টান মেরে পরীকে বুকে ফেলে দিল। পরী শুকনো ঢোক গিলে উঠে দাঁড়াতে নিলেই নীল পরীকে এক হাতে জড়িয়ে নেয়। নীলের হাত কোমর জড়িয়ে খানিকটা পেটের কাছে লাগতেই পরী কেঁপে ওঠে। পরী ধীর কণ্ঠে বলল। ছাড়ুন প্লিজ। নীল পরীর কথাতে ভ্রু কুঁচকে বলল। কেন ছাড়বো? আর আমি কি তোমাকে ধরেছি নাকি? পরী অবাক চোখে তাকিয়ে বলল। তাহলে? আমি আমার বউকে ধরেছি, তোমার কি তাতে? পরী নীলের হাত ছাড়ানোর ব্যর্থ প্রচেষ্টা করতে লাগলো। পরীর ছোটাছুটিতে নীল পরীকে বেডের ওপর শুয়ে দিয়ে পরীর 2 হাত চেপে ধরে পরীর উপর ঝুঁকে নিল। পরীর শরীর কেঁপে উঠছে। নীল খানিকটা আরও কাছে গিয়ে পরীর মুখে ফু দিয়ে দিল। পরী চোখ বন্ধ করে নিলেই নীল পরীর গলাতে চুমু দিয়ে দিল। পরীর শরীর অদ্ভুতভাবে কেঁপে উঠল।